বন্ধুরা, আপনি শুনছেন বই এফএম। যেখানে বই পড়া হয় না, বই নিয়ে গল্প করা হয়। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে চুরি করতে হয়। ঠিক, কারণ আজ আমরা এমন এক বই নিয়ে এসেছি যার নাম শুনেই মনে হয় এই বুঝি পুলিশ আসবে। স্টিল লাইক অ্যান আর্টিস্ট, মানে চুরি করো, হ্যাঁ, কিন্তু হাতে তুলি আর কলম নিয়ে শিল্পীর মতো। এখানে চুরি মানে অনুপ্রেরণা, আর গল্প মানে 2 কাপ কফি, 2টো মন আর 10টা হাসির বাক্য। চলো শুরু করি আজকের সৃজনশীল মিশন। 1. চুরি করুন, অনুকরণ নয়। অনুপ্রেরণা নিন, তবে হুবহু কপি নয়, নিজের ভাষায় তা প্রকাশ করুন। আমরা যখন শুনি চুরি করো, তখনই একটা নেতিবাচক ভাবনা আসে, তাই না? হ্যাঁ, মনে হয় বুঝি অন্যের কাজ নকল করতে বলছে, কিন্তু বইটা আসলে বলছে তুমি শেখো, অনুপ্রাণিত হও, কিন্তু একেবারে কপি করো না। ধরো তুমি কারো লেখা পড়ে খুব মুগ্ধ হলে, সেটার ভাবনাটা বুঝে সেটা নিজের মতো করে লেখো, তাতেই তো আসল সৃজনশীলতা। একদম, যেমন আমি অনেক সময় অন্যের একটা আঁকা ছবি দেখে ভাবি এটা আমি আঁকলে কেমন হতো, তারপর নিজের মতো করে আঁকি। তাই তো, আমরা সবাই আসলে শেখার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু শিখে সেটা নিজের স্টাইলে প্রকাশ করাটাই গুরুত্বপূর্ণ। তুই জানিস, এই পয়েন্টটা পড়ে আমার প্রথমে কুইন্টিন ট্যারান্টিনোর কথা মনে পড়ল। ও তো পুরনো সিনেমার সিন নিয়ে মিক্সড করে নিজের সিনেমা বানায়, কিন্তু এখন দেখ কত বড় পরিচালক, বাঘা বাঘা অভিনেতারা ওর সিনেমায় অভিনয় করার জন্য লাইন ধরে। হ্যাঁ, ভাগ্য ভালো বলিসনি, টিকটকার্সরাও তো তাই করে, মেইন ট্রেন্ডটা চুরি করে নিজেদের স্টাইলে নাচে। শিল্পী তো একদম। আর পিকাসো নিজেই বলেছে, গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। আমরাও তো তাই করছি, তাই না? অস্টিন ক্লিয়নের বইয়ের লেখা চুরি করে ভিডিও বানিয়ে ফেলছি। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু যেটা করছি না সেটা হচ্ছে হুবহু চুরি নয়। এটাকে বলা যায় অনুপ্রেরণার সংমিশ্রণ দিয়ে নতুন কিছু তৈরি করা, একদম হুবহু নয়, বরং ভেতরের কথাকে নিজের কণ্ঠে প্রকাশ করা। পয়েন্ট নাম্বার 2, নিজের পছন্দকে অনুসরণ করুন, যা ভালো লাগে তাই করুন, নিজের স্বতন্ত্র স্বাদ গড়ে তুলুন। এই পয়েন্টটা শুনলেই আমার নিজের কথা মনে পড়ে। অনেক সময় আমি ভাবতাম, যখন সবাই একদিকে যাচ্ছে আমি কেন ভিন্ন পথে যাব। তুই কি করেছিলিস তখন? আমি নিজেকে জিজ্ঞেস করতাম, আমি কি ভালোবাসি? সেই উত্তরটাই আমাকে পথ দেখিয়েছে। আমি ভালোবাসি হাতে কাজ করতে, গল্প বলতে, তাই আমি সেটার দিকেই এগিয়ে গেছি। আর সেই কারণেই তোর কাজ এত অথেন্টিক লাগে, কারণ সেটা তুই তোর মনের টান থেকেই করিস, চাপ থেকে না। আর আমি সারা জীবন ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে নেটফ্লিক্স নিয়ে চিন্তা করেছি। আর এখন তুই পপ কালচার গুরু, যে স্ট্রেঞ্জার্স থিংস দেখে গবেষণা করে, কিন্তু সিরিয়াসলি ভালোবাসা ছাড়া সৃজনশীলতা টেকে না। আর তার প্রমাণ কি? আমি একটা চা খেতে খেতে পুরো স্ক্রিপ্ট লিখে ফেলি, শুধু ভালো লাগা থেকে। তখন তো তুই বলেছিলিস, ভাই আমি তো নিজেই অবাক। তাহলে বলা যায় নিজের পছন্দ মানে শুধু ভালো লাগা না, নিজের পথ খুঁজে পাওয়া। সেটা যত ছোট হোক, তাতে যদি তুই বিশ্বাস রাখিস তাহলে সেটাই বড় হয়ে ওঠে। তাই আমাদের দরকার নিজের ভেতরের কণ্ঠকে শুনে এগিয়ে যাওয়া। বাইরের আওয়াজ সবসময় ঠিক কথা বলে না। 3 নাম্বার, আপনার চারপাশ গঠন করুন। যাদের কাজ পছন্দ করেন তাদের পর্যবেক্ষণ করুন এবং সেই পরিবেশে থাকুন। তুই কি কখনো লক্ষ্য করেছ তোর কাজ সবচেয়ে ভালো হয় কখন? হ্যাঁ, হয় যখন আমি এমন পরিবেশে থাকি যেখানে সবাই কিছু না কিছু সৃষ্টিশীল করছে, তখন একটা উদ্দীপনা চলে। সেটাই তো, আমরা যাদের সঙ্গে থাকি, যাদের দেখছি, সেই মানুষগুলোই আমাদের মন আর চিন্তা গঠন করে। তাই আমি মাঝে মাঝে এমন মানুষের সঙ্গে সময় কাটাই যাদের কাজ আমাকে ভাবায়, প্রশ্ন করে আমি কি শিখতে পারি। এমনকি বই পড়ার মাধ্যমেও তো এটা হয়। যদি প্রতিদিন কিছু না কিছু ভালো পড়ি, শুনি বা দেখি, তাহলে ধীরে ধীরে নিজের মনটাও পরিষ্কার হয়, নতুন কিছু ভাবতে ইচ্ছা করে। বলাই বাহুল্য, একটা সৃষ্টিশীল চক্র বা অনুপ্রেরণামূলক পরিবেশ না থাকলে অনেক সময় আমাদের ভাবনাগুলো আটকে যায়। তাই চারপাশ গঠন মানে শুধু মানুষ না, বরং প্রতিদিন যেটা দেখি, শুনি, অনুভব করি, সবকিছুর একটা প্রভাব আছে। তাই তুই কার সঙ্গে থাকবি সেটা বেশ গুরুত্বপূর্ণ। ইন্সপিরেশন আসে কাছের মানুষদের থেকে। তাই তো আমি তোকে কফি শপে টানি, আর তুই বলিস আমি নাকি নিজেকে ওয়াইটার ভাবি। তোর প্রেজেন্সে তো আমি ভাবি আমি টেড টক দিচ্ছি। দেখলি, কোলাবোরেটিভ ডিলিউশন ইজ ক্রিয়েটিভ এনার্জি। নাম্বার 4, লিখি করো, চিন্তাটা পরিষ্কার হবে। মাথার ভেতরে যা ঘুরছে তা লিখে ফেলো। লিখলে নিজের ভাবনাকে নতুনভাবে চিনতে পারো। তুই জানিস, আমি অনেক সময় নিজের মাথার ভেতরে গুলিয়ে যায়, কি ভাবছি বুঝতেই পারি না। একদম, আমারও হয়। তখন আমি কি করি জানিস? যা মাথায় আসে তাই লিখে ফেলি। বানান, গঠন কিচ্ছু না ভাবি, শুধু লিখি। সেই ফ্রি রাইটিংয়ের অভ্যেসটাই আসলে মনে রায় না। আমি একবার লিখতে লিখতে বুঝলাম, আমি যা নিয়ে দুশ্চিন্তা করছিলাম আসলে সেটা তো অতটা বড় কিছু না। লিখলেই ভাবনার কাঠামো তৈরি হয়, আর সেই কাঠামো থেকেই তো কাজের শুরু। আমি তো একবার শুধু ব্রেকআপের পর কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই কফির স্বাদও আজ বেশ। এখন সেটা দিয়ে কবিতা বানিয়েছি। বা আসলে বাস্তব থেকেই কল্পনা জন্মায় তো। 5 নাম্বার হলো বিরক্ত হও, কিছু সৃষ্টি করো। বিরক্ত লাগছে?
মোবাইল স্ক্রল না করে কাগজ ধরো, কলম চালাও, কিছু একটা বানাও। সেখানেই সৃজনশীলতার সূত্র। তোকে একটা কথা বলি, সবচেয়ে ভালো আইডিয়াগুলো আমার আসে যখন আমি একেবারে কিছু করিনি। একঘেয়ে আর বিরক্ত লাগছে তখনই। আমি বুঝি, আমরা অনেক সময় ভাবি বিরক্ত ভালো কিছু, কিন্তু বিরক্ত মানে তো নিজের ভিতর শূন্যতা তৈরি হওয়া, আর শূন্য জায়গাতেই তো নতুন কিছু জন্ম নেয়। ঠিক তাই, আমি একবার এমন বিরক্ত ছিলাম, ইচ্ছা হচ্ছিল কিছু ভেঙে ফেলি, কিন্তু তার বদলে ডায়েরিতে লিখে ফেললাম একটা ছোট গল্প। বাহ! আমি তো মনে করি বিরক্ত হচ্ছে অ্যাকশনের সিগন্যাল। এক জায়গায় দাঁড়িয়ে আছি বেশি দিন, মনের ইশারা বলছে এখন কিছু তৈরি করো। তাই বিরক্ত হয়ে ফোন স্ক্রল করার বদলে যদি একটু কাগজ ধরো, শব্দ খুঁজো, একটা স্কেচ আঁকো, সেখানেই জন্ম হয় সৃজনশীলতার। আমি তো বিরক্ত হয়ে একদিন টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি নিজেকে অ্যাক্সিডেন্টাল ইনফ্লুয়েন্সার বলি। বিরক্তি থেকেই জন্ম নেয় অভাবনীয় কিছু। তখনই আসলে লেটস জাস্ট ডু সামথিং মুড আসে। এবার আসি ৬ নম্বরে, শেয়ার করো। তোমার কাজটা শুধু নিজের জন্য না, সেটা শেয়ার করলেই তার আসল অর্থ তৈরি হয়। তুই কি জানিস, আগে আমি লিখতাম শুধু নিজের জন্য, কোনোদিন কাউকে দেখাতাম না। আমারও তাই ছিল, ভাবতাম লোকজন কি ভাববে। কিন্তু যেদিন নিজের একটা লেখা ফেসবুকে পোস্ট করলাম, সেদিনই প্রথম কমেন্টে লিখল, ঠিক এমন কথাই খুঁজছিলাম। এই একটা লাইন যে কারো অন্যজনকে ছুঁয়ে গেছে, এটুকুই আসলে যথেষ্ট। কারণ কাজটা শেয়ার করলে সেটা কারো জীবনে আলো ফেলতে পারে। আর শেয়ার করলেই বোঝা যায় কি কাজ করছে, কি কাজ করছে না। সেটাই তো শেখা, না? ঠিক তাই, শেয়ার মানে শুধু পজের রেসপন্স না, মতামত, সংশোধন, নিজের অগ্রগতি দেখা সবকিছু। তাই নিজের শিল্প হোক ছোট বা বড়, সেটা গোপন না রেখে পৃথিবীর সঙ্গে ভাগ করো। হয়তো একদিন কোনো অপরিচিত মানুষ বলবে, তোমার কাজটা আমার মন ছুঁয়ে গেছে। তাই সোশ্যাল মিডিয়াতে নিজের কাজ দেখাও, যেন এভেঞ্জার্সের ট্রেলার রিলিজ দিচ্ছ, কমিং সুন আমার গল্প। আর কমেন্ট পড়ে বোঝো কে বন্ধু কে ফেক। কিন্তু এটা দরকার, কারণ ফিডব্যাক ছাড়া গ্রোথ হয় না। আর নিজের প্রোগ্রেস দেখা যায়। আমি প্রথম স্কেচটা শেয়ার করেছিলাম জাস্ট ফর ফান লিখে, এখন সেটাই আমার মার্চ। ৭. যা ভালো লাগে তা জমাও। যে জিনিসগুলো তোমার মন ছুঁয়ে যায় সেগুলো ধরে রাখো। সেটা ছবি হতে পারে, একটা শব্দ, একটা আইডিয়া, সব জমাও। তুই কি জানিস, আমার মোবাইলে আলাদা একটা ফোল্ডার আছে, নাম মনে ধরেছে। শুধু ভালো লাগা লেখা, ছবি আর লাইন জমিয়ে রাখি। দারুণ! আমার টেবিলের পাশে একটা নোটবুক আছে, যেখানে অদ্ভুত শব্দ বা বাক্য লিখে রাখি। হয়তো একদিন কবিতায় লাগবে। এইভাবে জিনিস জমাতে জমাতে একদিন দেখি এগুলা মিলে নতুন একটা কিছু তৈরি হয়ে যায়, যেটা একদিন হঠাৎ পলকার পড়ে। একটা ভালো লাইন, একটা ইমেজ, সেই মুহূর্তে কাজে না লাগলেও পরে গিয়ে একটা গল্পের বীজ হয়ে দাঁড়ায়। তাই তো বলি, তোর যা ভালো লাগে সেটাকে খেয়াল করো, কুড়িয়ে রাখো, যেন নিজের ইন্সপিরেশন ব্যাংক তৈরি হচ্ছে। তুই দেখছিস আমার ড্রিম ডেস্ক সেটআপ বোর্ডে ৪৩টা চেয়ার আছে। তুই একটা অফিস খুলতে পারিস শুধু চেয়ার নিয়ে। চেয়ার থেরাপি স্টুডিও ভাবতে পারিস, যেখানে বসলে ক্রিয়েটিভিটি হুট করে আসবে। তাহলে একটা স্ট্রেস ফ্রি অফিস। ৮ নম্বর, সৃজনশীল চক্র তৈরি করো। একজন একা অনেক কিছু করতে পারে, কিন্তু একদল মানুষ একসঙ্গে আরও অনেক দূর যেতে পারে। তুই জানিস, আমি আগে একাই সব কাজ করতে চাইতাম, ভাবতাম অন্য কেউ বুঝবে না আমার ভেতরের ভাবনা। আমিও তাই করতাম, কিন্তু একদিন এক বন্ধুর সঙ্গে লেখা শেয়ার করলাম, ও একটা লাইন কাটল আর বলল, এইটা ছাড়া আরও সুন্দর লাগছে। সেই মুহূর্তে মন খারাপ হলেও পরে বুঝেছিলিস ওটাই দরকার ছিল। ঠিক তাই, একটা সৎ মতামত, একটা সহযোগিতা, এসবে তো সৃজনশীলতা বেড়ে ওঠে। তাই নিজের মতো ভাবা বন্ধ করো না, কিন্তু কিছু মানুষ রাখো পাশে, যারা তোমাকে সত্যি চিনে ও গঠনমূলক মতামত দিতে পারে। তুই, আমি আর আরও কয়েকজন যে মাঝে মাঝে আইডিয়া শেয়ার করি, এই ছোট চক্রটাই তো আমার জন্য শক্তি। মানে নিজের অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, এক একজন এক এক প্যাশনের, কিন্তু সবাই আগুন। ক্রিয়েটিভ সিনার্জি বলে একটা জিনিস আছে, একা জিনিয়াস হওয়ার দিন শেষ, নাও ইটস টিম ওয়ার্ক বেবি। তোর সঙ্গে ব্রেনস্টর্ম করলে মনে হয় নেটফ্লিক্স সিরিজের রাইটার্স রুমে বসে আছি। তাহলে আমি শো রানার। ৯ নম্বর, ভালোবেসে কাজ করো। যেটা করছো সেটা মন দিয়ে করো। ভালোবাসা ছাড়া কোনো কাজ টেকে না। রাফি, একটা কথা বলি, যে কাজটা শুধু টাকায় শুরু করি সেটা মাঝপথে গিয়ে ক্লান্ত করে। আমি জানি, ভালোবাসা ছাড়া কাজ করলে সেটা শুধু কাজই থাকে, তাতে আনন্দ থাকে না। আমার এক বান্ধবী ছবি আঁকে, বিক্রি হচ্ছে না, তবু সে আঁকে, কারণ সে ভালোবাসে, আর সেটা ছবিতে বোঝা যায়। ভালোবেসে দেয়া কাজেই একটা স্পর্শ থাকে, যেটা দেখলে বা পড়লে অন্য মানুষও টের পায়। তাই প্যাশনকে ভুলে গেলে চলবে না। প্যাশন থাকলে চ্যালেঞ্জও ছোট মনে হয়। আসলেই প্যাশন ছাড়া কিছুই দাঁড়ায় না। টাকা আসবেই যদি তুমি কাজটা মন থেকে করো। এই জন্যই তো বলি, আমি ইউটিউব করি লাইকসের জন্য না, কমেন্টস পড়ে মজা পেই। ভাই, এই ভিডিও দেখে আমার প্রেমে ব্যর্থতা ভুলে গেলাম। প্যাশন থেকে আসা কাজ সবসময় কানেক্ট করে, কারণ অথেন্টিসিটি টের পাওয়া যায়। হার্টফেল্ট অলওয়েজ বিটস অ্যালগরিদম। ১০ নম্বর হলো স্থায়িত্বের জন্য কাজ করো। ভাইরাল না হলেও টিকে থাকার মতো কিছু তৈরি করো, সাময়িক নয়, দীর্ঘমেয়াদী চিন্তা করো। এখনকার দুনিয়া সবাই চায় এখনই ফল, কিন্তু তুই বল, যেটা বছর পরে কেউ পড়ে বা দেখে বলে যেটা আজও প্রাসঙ্গিক, সেটা তুই কম কিছু।
না, একদম না। আমি যখন পুরনো কিছু লেখাপত্র দেখি যেগুলো সময় পেরিয়েও ভালো লাগে, তখন মনে হয় সেই লেখক ঠিকই বুঝেছিলেন স্থায়িত্ব কাকে বলে। তাই আমি চেষ্টা করি এমন কিছু লিখতে বা বানাতে যেটা আগামী বছরও আমার নিজের কাছেই মানে রাখবে। সেটাই হলো সত্যিকারের কাজ। আমরা যদি শুধু ভিউজ বা লাইকসের পেছনে ছুটি, তাহলে কাজটা হারিয়ে যায়। ঠিক বলেছিস, যত ছোট কাজই হোক, যদি সেটা মন দিয়ে করা হয় সেটা থাকবেই। ভাইরাল কন্টেন্ট আসবে যাবে, কিন্তু যার কাজটা টিকে থাকবে সেই সেরা। বোল্ড কথা বললি রে, কিন্তু সঠিক। যেমন আমরা যে পডকাস্ট বানাচ্ছি, ভাইরাল হোক বা না হোক এটা থাকবেই। হয়তো কেউ 5 বছর পর শুনে বলবে এই কথাগুলো তখন দরকার ছিল। আর সেজন্যই তো বানাচ্ছি, ভবিষ্যতে শ্রোতার জন্য। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে চুরি করতে হয়, শিল্পীর মতো। হ্যাঁ, চুরি ভালো হয় যদি সেটা হয় আর্টিস্টের মতো। আরও শিখলাম লিখতে হবে, বিরক্ত হতে হবে, শেয়ার করতে হবে। মানে যা যা আমাদের স্কুলে করতে মানা ছিল, সেগুলোই নাকি সফল হওয়ার চাবিকাঠি। তাই তো আপনাদের জন্য কুইজ। আচ্ছা বলুন তো, এই পডকাস্টে মোট কয়টি পপ কালচার রেফারেন্স টানা হয়েছে? নিচে কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে পরবর্তী এপিসোডে। হ্যাঁ, আর যদি এই পডকাস্টটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার আসছি অন্য এক বই আর এক ঝাঁক দুষ্টু বুদ্ধি নিয়ে। ততদিন পর্যন্ত মনে রাখুন এই মেসেজটি, চুরি করো কিন্তু সিগনেচার সহ। টাটা।